প্রাণপণে ছুটছিল অনিরুদ্ধ। অনিরুদ্ধর সুঠাম চেহারা, সাথে বিভিন্ন মার্শাল আর্টেও সে পারদর্শী। তাই কয়েকটা ভাড়াটে খুনে তাড়া করে এলেও সে এতটা ভয় পেত না, পরিবর্তে চেষ্টা করত প্রতিরোধের। বোধ বুদ্ধির মধ্যে যা কিছু তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায়, কিন্তু অজানা আতঙ্কদের আক্রমণ প্রতিহত করার উপায় আর কি বা হতে পারে। গতকাল রাতের দিকে ভয়ঙ্কর একটা বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে উঠেছিল। শব্দটা যেদিক থেকে এসেছিল সেদিকে একটা গবেষণাগার আছে। ঠিক কি নিয়ে সেখানে গবেষণা হয় তা কিন্তু সকলেরই অজানা। নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের ঘেরাটোপে সব সময় সেটি সুরক্ষিত থাকে। যাই হোক, বিস্ফোরণের শব্দে আর সকলের মতোই কৌতূহল অনিরুদ্ধদেরও হয়েছিল, কিন্তু তা মেটানোর উপায় ছিল না। পরদিন কাজ থেকে ফেরার সময় হঠাৎই অনিরুদ্ধ একটা মর্মান্তিক আর্তনাদ শুনতে পায়। তারপরেই দেখতে পায় সেই বিভীষিকাদের। বিকৃত দৈত্যাকার জীবগুলোর মাথাগুলো যেন পাখির সাথে পতঙ্গের সাদৃশ্যের কদাকার সমন্বয়ে নির্মিত। দেহ গঠনে উভচর আর সরীসৃপের উভয়ত বৈশিষ্ট্য কদর্যতার মাত্রা বাড়িয়ে তুলেছে। কদাকার উপাঙ্গগুলো দিয়ে একটা মানুষকে চেপে ধরে তার মাথায় একটা তরোয়ালের মতো সুর আমল ঢুকিয়ে দিল জীবটা। আরো কতগুলো জীব এগিয়ে এসে পুনরাবৃত্তি করলো একই ঘটনা। না না, আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি অনিরুদ্ধ। ছুটে অনেকটা পথ এসে হাঁপাতে হাঁপাতে বারংবার কলিং বেল বাজাতে থাকে সে। ভিতর থেকে কেমন যেন একটা শব্দ আসছে, শুনলেই গাটা কেমন করে ওঠে। দরজাটা হঠাৎ খুলে গেল। স্ত্রী দেবাদ্রিতাকে বেরিয়ে আসতে দেখে একটু আশ্বস্ত হতে যাবে অনিরুদ্ধ, এমন সময় খোলসের মতো পাতলা হয়ে যাওয়া দেবাদ্রিতার মানব অবয়বটা খসে পড়তেই বেরিয়ে এলো সেই বিভীষিকাময় প্রাণীটা। সেই মূর্তিমান বিভীষিকাটা আঠালো বিষাক্ত লালা ছুড়ে দিল অনিরুদ্ধর গায়ে। অনিরুদ্ধ বুঝতে পারে ওরা এখানেও এসে গেছে। না, আর কিচ্ছু করার নেই, কেবল অসহায় আত্মসমর্পণ ছাড়া। লালাটা একটা অদ্ভুত অবসন্নতার কারক হিসাবে কাজ করছে, আর সেই তীব্র বিকর্ষক শব্দটা এখন অনেক গুণ বেড়ে গেছে। ক্লিদাক্ত উপাঙ্গগুলো অনিরুদ্ধর শরীরকে দখল করে নিচ্ছে ক্রমশ, আর সেই অপজীবটা তরোয়ালের মতো শুঁকটা নেমে আসছে অনিরুদ্ধর মাথা লক্ষ্য করে। একটা ফেসবুক সাহিত্য গ্রুপের আয়োজিত চিত্র দেখে গল্পকথা এই ইভেন্টে জ্যোতির্ময় এই গল্পটি লিখেছে। পাঠকদের থেকেও ভালোই প্রশংসিত হয়েছে গল্পটা। লাইক কমেন্টের সংখ্যাও নেহাত মন্দ নয়। মাঝে জ্যোতির্ময়দের এলাকায় কদিন প্রশাসনিক নির্দেশে নেট বন্ধ ছিল, তাই হঠাৎই একটা নোটিফিকেশনের শব্দ হতেই ফোনটা হাতে তুলে নেয় সে দেখতে পায় ওই গল্পটার পোস্ট সংক্রান্ত দুটো নোটিফিকেশন এসেছে, একটা রিয়্যাক্ট আর একটা কমেন্ট। কিন্তু কি আশ্চর্য, টোটাল রিয়্যাক্টের সংখ্যা বেড়েছে, অথচ নতুন রিয়্যাক্ট কে করেছে সেটা দেখা যাচ্ছে না। আর কমেন্টে লেখা, আমি আসছি জ্যোতি। প্রোফাইল পিকচার দেখাচ্ছে না কমেন্টকারীর। সেই ফাঁকা জায়গাটায় ট্যাপ করতে বাফারিং হতে লাগলো। নেটের স্পিডটা মনে হয় এখনো স্বাভাবিক হয়নি, জ্যোতির্ময় এটাই ভাবে। কিন্তু এরকম অদ্ভুত কমেন্টই বা কে করতে পারে? হয়তো কোনো বন্ধু মজা করেছে, এমনটাই ভেবে নেয় সে। এরপরে সে ব্যাপারটাকে আর তেমন গুরুত্ব দেয়নি, যদিও নেট স্বাভাবিক হলেও ওই বিশেষ নোটিফিকেশন দুটো কিন্তু একই রকম রয়ে গেছে। প্রত্নতত্ত্ব বিভাগের একটা খনন কাজ বেশ কিছুদিন ধরে চলছিল জ্যোতিদের এলাকায়, কিন্তু কিছুদিন আগে হঠাৎ করেই সব বন্ধ হয়ে গেছে। ঠিক কি কারণে মাঝপথে কাজটা পরিত্যক্ত হলো সে ব্যাপারে কিছু জানা যায়নি। পড়ে আছে কেবল খনন কার্যের চিহ্ন আর উপকরণগুলো। যেখানে খোঁড়াখুড়ির কাজকর্ম চলছিল তার পাশেই জ্যোতিদের খেলার মাঠ। বেশ কিছুদিন আগের ঘটনা।
ক্রিকেট খেলা চলছিল বিকেলের দিকে। তখন বেশ কয়েক ওভার খেলা বাকি রয়েছে। ফুলটস বলটা সজোরে চালিয়ে খেলে কৃষ্ণেন্দু। বল চলে যায় মাঠের সীমানা পেরিয়ে। নিয়ম মাফিক যে ব্যাট করছে তাকেই যেতে হবে বলটা আনতে। নিয়ম তো মানতেই হবে, তাই প্রাথমিক অসন্তোষ প্রকাশ করলেও কৃষ্ণেন্দু বলটা আনতে যেতে বাধ্য হয়। মাঠের প্রান্তে প্রত্নতত্ত্বের কাজ হওয়া জায়গাটা পড়ে। বলটা ওই দিকেই গেছে। ধীরে ধীরে ওই দিকে এগিয়ে যায় সে। শীতের সন্ধে বড় তাড়াতাড়ি ঘনায়। অন্ধকারটা যেন ঝুপ করে নেমে এলো। জ্যোতি আর অন্যান্য বন্ধুদের দৃষ্টির অগোচরে চলে গেল সে কিছু সময়ের মধ্যেই। বাকিটা তারা জানতেও পারেনি। আর 5 মিনিট, 10 মিনিট এমন করেই অনেকটা সময় পার হয়ে যায়, কিন্তু কৃষ্ণেন্দু ফেরে না। তারপর তারা সকলে মিলে খুঁজতে যায় কৃষ্ণেন্দুকে, কিন্তু তার চিহ্ন মাত্র খুঁজে পায় না। তারা দেখতে পায় না সরু একটা টাটকা রক্তের ধারা, যেটা ধ্বংসাবশেষের একটা ফাটল থেকে বেরিয়ে আসছিল। গাঢ়তর অন্ধকারের উপাদানে রচিত একটা রক্তলোলুপ সাপদ যেন সেটাকে নিমেষে শুষে নিল। কৃষ্ণেন্দু নামের তরতাজা জলজ্যান্ত ছেলেটা বেমালুম গায়েব হয়ে গেল। খোঁজাখুঁজি, থানা পুলিশ অনেক হলো, কিন্তু কিনারা হলো না অত্যন্ত অস্বাভাবিক ঘটনার। কেবল মাঠটায় খেলাধুলোর পাট চুকে গেল সবার। সময় তো সবকিছুই ভুলিয়ে দেয়। ধীরে ধীরে সেই ঘটনাটির স্মৃতিও মিলিয়ে এসেছিল সবার মন থেকে, যদিও দুঃস্বপ্নের মতো ঘটনাটা ভুলেই গেছিল প্রায়। হঠাৎ করেই একদিন বিকেলে তার মনে পড়ে যায় সেই দিনটার কথা। সাথে সাথেই মনে আসে, আমি আসছি জ্যোতি লেখা কমেন্টটার কথা। দুটো ঘটনার মধ্যে কোনো যোগসূত্র নেই তো? এক অজানা আশঙ্কা এসে শিহরিত হয়। সেদিন রাতে একটা রাত জাগা পাখির অস্বাভাবিক তীক্ষ্ণ কর্কশ ডাকে জ্যোতির ঘুম ভেঙে যায়। ছাদে যাওয়ার জন্য অশ্রুত কিন্তু দুর্নিবার একটা আহ্বান অনুভব করে সে। মন্ত্রমুগ্ধের মতো পায়ে পায়ে ছাদে এসে পৌঁছয় জ্যোতি। কাস্তির বাঁকানো ফলার মতো এক ফালি চাঁদ আকাশে, ইতস্তত কিছু বিক্ষিপ্ত মিটমিটে তারা, কিন্তু আকাশে বেশ মেঘ করে রয়েছে। আলো আঁধারের মোহময় খেলায় মেতে রয়েছে রাতের পৃথিবী। কৃষ্ণবর্ণের মেঘগুলো তার মধ্যেই সেই কাস্তে সদৃশ চাঁদটাকেও গ্রাস করছে ধীরে ধীরে। আলোর প্রতিরোধ জয় করে ধীরে ধীরে মুক্ত হচ্ছে অন্ধকার। মেঘে চাঁদটা প্রায় সম্পূর্ণত ঢাকা পড়ে যেতে নিকষ অন্ধকারের পর্দা পড়ে গেল চারিদিকে। মাথাটা তখনও ভালো করে কাজ করছে না জ্যোতির। কিসের আকর্ষণে এসে এমন অসময়ে ছাদে চলে এলো তা তার নিজের কাছেই স্পষ্ট নয়। সামান্য সময় পরেই একটা দমকা বাতাস মেঘগুলোকে ভাসিয়ে নিয়ে গেল, আর চারপাশটা আগের চেয়ে অনেকটাই স্পষ্ট হয়ে উঠল আবার। শিরশিরে হাওয়াটায় ঈষৎ কাঁপুনি ধরে যায় জ্যোতির। ছাদ থেকে নেমেই যাবে ভাবছিল সে। এমন সময় একটা অনৈসর্গিক দৃশ্য তার চোখে আটকে যায়। জ্যোতি নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। দারুণ আতঙ্কে হাড় হিম হয়ে যায় তার। একটা মানব আকৃতির কিন্তু দৈত্যাকার অবয়ব সামনের বাড়িটার ছাদের কার্নিশে বসে রয়েছে, আর এক মনে কিছু একটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ভালোভাবে একবার চোখ রোগড়ে সে দেখে, না, ভুল নেই কিছুমাত্র। রোমশ জান্তব দেহের প্রাণীটা রক্ত মাখা একটা বেশ বড় মাপের মাংসপিণ্ড ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর কোনো দিকে হুঁশ নেই সেই জন্তুটার। মাংসপিণ্ডের পরিণতি লাভ করার আগে সেটা কোনো জীবিত প্রাণীর দেহাংশ ছিল তা অনুমানের কোনো উপায় আর নেই। সাক্ষাৎ বিভীষিকার মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছিল না যদি। পৈশাচিক ক্ষুধা নিবৃত্তি করতে সেটা ঘাড়টা একটু অন্য অ্যাঙ্গেলে ঘোরাতেই আতঙ্কের মাত্রাটা বহু গুণে বেড়ে গেল জ্যোতির।
আর সাথেই যুক্ত হলো একটা অপার বিস্ময়। এটা এটা সে কি দেখছে? এই মুখ, এ মুখ যে তার বহুদিনের চেনা। এ যে এ যে কৃষ্ণেন্দুর মুখ। না না, একটু ভুল হলো। কৃষ্ণেন্দুর মুখের সাথে আদল মিললেও এই মুখ কোনো মানুষের মুখ নয়। পৈশাচিক আর বিকৃত সেই মুখমণ্ডলের প্রকৃত বর্ণনা করা দুঃসাধ্য। রক্ত লেগে রয়েছে পুরো মুখটাতে। মুখ দিয়ে সাপদের মতো লালা বের হয়ে আসছে। বিভৎস দৃশ্যটা দেখে আর একটা প্রচন্ড দুর্গন্ধে মাথাটা কেমন যেন ঘুরতে থাকে জ্যোতির। পরম সৌভাগ্যের বিষয় এই যে পিশাচটা ওকে খেয়াল করেনি। হয়তোবা ঘূর্ণিবৃত্তি করতে করতে উদাসীন ছিল সে। কোনো রকমে নিজেকে সামলায় জ্যোতি। মুখে হাত চাপা দিয়ে আসন্ন আর্তনাদটাকে প্রতিহত করে। এই ভয়াবহ দৃশ্যটার পর্যবেক্ষক হতে কোন অদৃশ্য শক্তি তার ঘুম ভাঙিয়েছিল? কোন দৈব কৃপাতেই বা সে সাক্ষাৎ মৃত্যুকে প্রত্যক্ষ করেও এখনো অক্ষত দেহে রয়েছে? এই সমস্ত উত্তরহীন প্রশ্নগুলো মাথায় নিয়েই কোনো রকমে ছাদের দরজাটা আটকে নিচে নেমে আসে সে। জ্যোতি বাকি রাতটা কোনো রকমে ভয়ে ভয়ে কাটায়। মা বাবাকে বিষয়টা কিভাবে জানাবে বুঝে উঠতে পারে না সে। কিন্তু পরদিন বন্ধুদের গত রাতের ঘটনাটা জানায় সে। অন্য কেউ এরকম একটা কথা বললে বন্ধুরা হয়তো হেসেই উড়িয়ে দিত, কিন্তু সাহসী হিসাবে বন্ধু মহলে জ্যোতির বেশ নামডাক আছে। তাছাড়া কৃষ্ণেন্দুর ঘটনাটা তো ওরা প্রত্যেকেই প্রত্যক্ষ দেখেছে। জলজান্ত ছেলেটা বিমালম অদৃশ্য হয়ে গেছিল। সবটা শুনে ওদের বুঝতে অসুবিধা হয় না যে তাদের চিরপরিচিত জগতের কোনো চীনা ঘটনা এটা নয়। সাধারণ বুদ্ধি বিবেচনায় এই ঘটনার ব্যাখ্যা বা প্রতিরোধের কোনো উপায় পাওয়াটাই সম্ভব নয়। বন্ধুদের মধ্যে ঋত্বিক এরই মধ্যে খবর দেয় মৈনাকের ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আতঙ্কে ও দুশ্চিন্তায় সকলে বাক্যহারা হয়ে যায়। সকলেই এক অনির্দিষ্ট আশঙ্কা করতে থাকে। বেশ কিছুক্ষণ পর সৌমদ্বীপ হঠাৎ স্তব্ধতা ভাঙে। জানিস তো, অনুভবদা মানে আমার পিস্তুত দাদা একজনের কথা বলেছিল, যিনি এইসব অতি প্রাকৃতিক ঘটনার প্রতিবিধান জানেন। তখন অবশ্য আমি ভাবতাম সেসব নিতান্তই গল্প কথা, কিন্তু এখন তো দেখছি। সকলে মিলে বিস্তারিত জানতে চায়। জ্যোতি প্রশ্ন করে, যার কথা বলছিস তিনি কি কোনো বড় গুণিন বা তান্ত্রিক? কি নাম বলতো ওনার? না রে, উনি প্যারাসাইকোলজি অর্থাৎ পরামনস্তত্ত্বের একজন খ্যাতনামা স্কলার। বিদেশের একটা প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ে বহু বছর অধ্যাপনা করেছেন। গবেষণার প্রয়োজনে অনেক দেশ বিদেশেও ঘুরেছেন। এই কিছুদিন হলো অবসর নিয়ে পাকাপাকিভাবে তাঁর দেশের বাড়ি রঘুনাথগঞ্জে থিতু হয়েছে। ওনার নাম প্রফেসর দুর্জটি সোম। সেই অর্থে তিনি তান্ত্রিক নন ঠিকই, কিন্তু শুনেছি দেশ বিদেশের বহু তান্ত্রিক ক্রিয়াকলাপ ও অপদেবতা সম্পর্কে তাঁর অনেক জ্ঞান। কথাগুলো বলে একটু বিরাম নেয় সৌম্য। সেই পরিসরে ঋত্বিক বলে ওঠে, তবে তো ওনাকে এক্ষুনি সবটা জানানো উচিত। সবটা শুনলে তিনি কি একবারও আসবেন না এখানে? এমনিতে তিনি বেশ গম্ভীর ও রাশভারী প্রকৃতির মানুষ, কিন্তু এই অনুভবদাকে খুব স্নেহ করে। দাদা ওনাকে ভালোবেসে কাকাবাবু বলে ডাকে। ওর অনুরোধ উনি ফেলতে পারবেন না। আমি আজই অনুভবদার সাথে কথা বলছি। অজানা আতঙ্কের নিকষ অন্ধকারে সকলেই যেন সামান্য একটা আশার আলো দেখতে পেল। সৌম্য ফোন করে গোটা বিষয়টা তার দাদা অনুভবকে বুঝিয়ে বলল। অনুভবের জীবনে এমন ভয়ঙ্কর ঘটনার প্রত্যক্ষ অভিজ্ঞতা থাকায় পরিস্থিতির গুরুত্বটা সে বিলক্ষণ উপলব্ধি করতে পারল। সে সৌম্যকে আশ্বাস দিল যত তাড়াতাড়ি সম্ভব তার কাকাবাবুকে রাজি করাবে সে। প্রফেসর সোম কি একটা বিশেষ দরকারে কদিন রঘুনাথগঞ্জের বাড়িতে ছিলেন না। তিনি ফিরতেই অনুভব হাজির হয় তার কাছে। সমস্ত ঘটনাটা অর্থাৎ যেটুকু সে জানতে পেরেছিল পুরোটাই জানায় তাকে। সবটা শুনতে শুনতে তার সৌম্যকান্তি গৌরবর্ণ মুখে দুশ্চিন্তার মেঘ আঁধার ঘনিয়ে তোলে। তারপর তিনি অনুভবকে জানান, অনুভব,
আমার মন বলছে এই ভয়ঙ্কর ঘটনাগুলো কোনো সাধারণ অপশক্তি দ্বারা সংঘটিত হচ্ছে না, পরিবর্তে এর পেছনে আছে কোনো গূঢ় তান্ত্রিক রহস্য। আমার বিশ্বাস পুরাতত্ত্বের খনন কার্যের স্থানটি থেকে এই কার্যকারণের সূত্র পাওয়া সম্ভব হবে, কারণ খুব সম্ভবত কৃষ্ণেন্দুর আকস্মিক অদৃশ্য হওয়া আর ওই পৈশাচিক অপশক্তির উত্থান একই তারে বাধা। হয়তোবা মূল ঘটনার গোড়াপত্তন হয়েছে আরও আগে, সকলের অলক্ষ্যে। একটু থেমে আবার বলতে থাকেন প্রফেসর। অবশ্যই যাব কৃষ্ণপুরে। অন্ধকারের যে শক্তি মুক্তি পেয়েছে তাকে দ্রুত প্রতিহত করতে না পারলে তা আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। অনুভব তার কাকাবাবুকে নিয়ে কৃষ্ণপুরে তার মামার বাড়িতে পৌঁছয়। বাবা মা দুশ্চিন্তা করবেন, তাই সেই রাতে জ্যোতির দেখা ঘটনাটা সৌম বাড়িতে আগে জানায়নি। কিন্তু হলে কি হবে? কৃষ্ণপুরে যে এক ভয়ঙ্কর অপশক্তির আবির্ভাব ঘটেছে তা আর জানতে কারও বাকি নেই। এই কদিনে সেই অপশক্তি কেড়ে নিয়েছে আরও কিছু তাজা প্রাণ। মূলত কম বয়সী ছেলে মেয়েদেরকেই বেছে বেছে শিকার করছে সেই পিশাচ। প্রথম দিকে ছেলে মেয়েদের অদৃশ্য হয়ে যাওয়াটা কোনো সংগঠিত অপরাধ জগতের কাজ বলে মনে হলেও গত কয়েকদিনে সেই করাল বিভীষিকাকে অনেকেই প্রত্যক্ষ করেছে। প্রতিরোধ করতে গিয়ে কেউ কেউ প্রাণও হারিয়েছে বেঘরে, কেউ বা প্রাণঘাতী আঘাত নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন দুজন পুলিশ অফিসারও। খুব স্বাভাবিকভাবেই গোটা কৃষ্ণপুর সংলগ্ন এলাকাটা আতঙ্কে থমথমে হয়ে রয়েছে। সন্ধ্যের পর আর কেউ বেরোতে চাইছে না ঘর থেকে, কিন্তু তবু সেই পিশাচ কোনো না কোনোভাবে ঠিক তার শিকারকে কিরে নিয়ে যাচ্ছে। দিন দিন যেন তার শক্তি উত্তরোত্তর বাড়ছে। তার আবির্ভাবে রীতিমতো শক্তিশালী ঝড়ের উন্মাদনা সৃষ্টি হতে থাকে। এর কিছুটা প্রফেসর সোম আগেই অনুমান করেছিলেন। সকলের উদ্বিগ্ন মুখ নিরীক্ষণ করে নিয়ে নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় তিনি বলতে লাগলেন, অনেকটা দেরি হয়ে গেছে, তবে আমি সাধ্যমতো চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এই মরণ বিভীষিকাকে প্রতিহত করার। কিন্তু অন্ধকারের যে শক্তি মুক্ত হয়েছে তার প্রকৃত স্বরূপ না বুঝতে পারলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়াই যে সম্ভব নয়, তাতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারো মুখেই কোনো কথা নেই। সকলে সপ্রশ্ন দৃষ্টিতে প্রফেসরের দিকে তাকিয়ে থাকে। ধৈর্যটি স্তম্ভ আবার বলতে থাকেন, সমস্যাটা গোড়া থেকে নির্মূল করতে আমাদের জানতে হবে তার উৎপত্তির রহস্যটা, আর সেই কাজে অসমাপ্ত খনন কার্যের জায়গাটা সবার আগে পর্যবেক্ষণ করা দরকার। না, আমি আর কাল বিলম্ব করতে চাই না। এই কাজে অনুভব আর সৌম্যকে আমার প্রয়োজন হবে। অনুভবের মামা মামির ভয়জনিত আপত্তিটা খুবই স্বাভাবিক ছিল। প্রফেসর তাঁদের আশ্বস্ত করলেন যে এমনিতেও দিনের আলোয় সেই করাল অপশক্তির সক্রিয়তার তেমন কোনো আশঙ্কা নেই, আর তেমন কিছু হলেও তিনি ওদের ক্ষতি হতে দেবেন না। প্রফেসর সোম অনুভব আর সৌমুখে সাথে নিয়ে বেরিয়ে পড়েন কার্যকারণের অনুসন্ধানে। জ্যোতিরও খুব ইচ্ছে ছিল ওদের অভিযানে সাথী হওয়ার, কিন্তু কোনো এক বিশেষ কারণে প্রফেসর নিষেধ করলেন আর বললেন, মঙ্গলময়ের করুণায় সবটা ভালোই ভালোই মিটে গেলে পুরো অভিযানটার বিষয়ে উনি ওকে অবশ্যই সব কথা বলবেন। সৌম্যই পথ দেখিয়ে নিয়ে চলল প্রফেসর আর অনুভবকে। সমুদ্রের সেই পরিত্যক্ত খেলার মাঠটা পার করে তিনজনে এসে পৌঁছয় খনন কার্যের জায়গাটায়। হঠাৎ করেই যেন নিস্তব্ধতা গ্রাস করে নেয়। আতঙ্কের সংক্রমণ, অশনি সংকেত, কালান্তরের ক্ষুধা, রোশানল রহস্য, রক্তচাঁদের রাত, বহুরূপী, এরকম 12টি গল্পের মধ্যে অনেক রহস্য, রোমাঞ্চ এবং অনেক প্রশ্ন লুকিয়ে আছে। এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে পড়তেই হবে উৎস ভট্টাচার্য বিরচিত বুক ওয়ার্ল্ড পাবলিকেশনের নিবেদন 1 ডজন আলো আঁধারি বইটি।
বাড়িতে বসে 20% ছাড়ে এবং ফ্রি ডেলিভারিতে সংগ্রহ করতে যোগাযোগ করুন 8348211235 এই নম্বরে। পরিমার্জিত ও অলঙ্করণযুক্ত দ্বিতীয় সংস্করণ শীঘ্রই আসছে। মুদ্রিত মূল্য 275 টাকা। তাহলে আর দেরি কিসের? এক্ষুনি বইটি সংগ্রহ করে ফেলুন আর জেনে ফেলুন সেই সকল প্রশ্নের উত্তর। চারপাশের পরিবেশটাকে, অপশক্তির ক্ষেত্রটাকে চিনে নিতে অসুবিধা হয় না অভিজ্ঞ প্রফেসরের। চারপাশে খোঁড়াখুঁড়ি করবার জিনিসপত্র ইতস্তত বিক্ষিপ্তভাবে ছড়ানো রয়েছে। দেখে যেন মনে হয় যারা কাজ করছিল তারা সামান্য সময়ের ব্যবধানে ফিরে এসে আবারও কাজ আরম্ভ করবে। কাজটা যে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে আর সব গোছগাছ না করেই অজ্ঞাত কারণে সকলে পিঠ টান দিয়েছে, তাতে সন্দেহের অবকাশ নেই। এই আতঙ্কের আভাস কি তবে আগেই পাওয়া গেছিল? এর উত্তর নেই কোনো। প্রফেসরের অভিজ্ঞ অনুসন্ধানী দৃষ্টি কি যেন খুঁজে চলেছে ভাঙাচোরা স্থাপত্যের ওই ধ্বংসাবশেষগুলোতে। হঠাৎ এক জায়গায় বিশেষ কিছু একটা দেখতে পেয়ে থমকে যান তিনি। অনুভব আর সৌম্য একটু ঝুঁকে পড়ে দেখতে পায় একটা কিছু লেখা খোদাই করা রয়েছে একটা দেওয়ালের গায়ে। অনেকটা বাংলার মতো দেখতে অক্ষরগুলো, আবার ঠিক যেন বাংলাও নয়, তবুও পড়া যাচ্ছে মোটামুটি, কিন্তু অর্থ কিছুই বুঝতে পারে না ওরা। প্রফেসরের অনুরোধে ওরা দুজন হাত লাগায় কিছু মাঝারি মাপের ভাঙাচোরা ইট পাথর সরানোর কাজে। কিছু সময়ের মধ্যেই দেওয়ালের গায়ের পুরো লেখাটা ওদের সামনে স্পষ্ট হয়ে উঠল। খুব মন দিয়ে লেখাটা উদ্ধারের চেষ্টা করতে লাগলেন ধৈর্যটি সোম। সম্ভবত প্রফেসর লেখাটার মর্ম উদ্ধার করতে পেরেছেন। তার ভ্রুকুঞ্চনে বলে দিচ্ছে কিছু একটা হিসাব মেলাতে পারছেন না তিনি। তারপরে ধীরে ধীরে তার ভ্রুযুগল স্বাভাবিক হয়ে এলো। অনুভবদের উদ্দেশ্য করে তিনি বললেন তাকে অনুসরণ করতে। খানিকটা পূর্ব দিকে এগিয়ে যেতে একটা সিঁড়ির মতো ধাপে ধাপে নামবার মতো ব্যবস্থা দেখতে পাওয়া গেল। খুব সাবধানে একে একে তিনজন নামতে থাকে। বেশ কিছুটা নামার পর একটা স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরে এসে পৌঁছয় সকলে। দুজনের মোবাইল টর্চ দুটো জ্বালিয়ে কোনো রকমে অন্ধকারটা একটু হালকা হলো। এই দিন দুপুরেও বেশ ভয় ভয় করতে লাগলো সৌম্যর, এবং অনুভবেরও একই অবস্থা। ভয় সত্ত্বেও কিন্তু অনুভব দৃঢ় বিশ্বাসী। সে জানে তার কাকাবাবু থাকতে কোনো অপশক্তির সাধ্য নেই তাদের ক্ষতি করার। আগেও সে প্রত্যক্ষ প্রমাণের পেয়েছে। অন্যদিকে প্রফেসর এক মনে কি যেন খুঁজে চলেছেন। মাঝে মাঝে দেওয়ালে হালকা টোকাও দিচ্ছেন। দুই ভাই রীতিমতো ধোঁয়াশায় রয়েছে, স্পষ্টভাবে কিছু বুঝতেও পারছে না, আবার এই পরিস্থিতিতে প্রশ্নও করতে পারছে না। হঠাৎ প্রফেসর বলে ওঠেন, অনুভব, সৌম্য, এইদিকে টর্চ ধরো তো একটু। ওরা টর্চ নিয়ে নির্দেশিত জায়গার দিকে এগিয়ে যায়। দেওয়ালটির গায়ে কিছু সাংকেতিক চিহ্ন আঁকা রয়েছে দেখা গেল। ভালোভাবে দেখতে বোঝা গেল একটা সারিতে কিছু পশু পাখির ছবি, আরেকটা সারিতে কিছু দেবদেবীর ছবি খোদাই করা রয়েছে। সব কয়েকজন দেবতা সৌম্যদের চেনা নয়। কিছু পশু পাখিও কেমন যেন বিকট আকার। প্রফেসর একটু ভেবে নিয়ে একটা নির্দিষ্ট প্যাটার্নে পর্যায়ক্রমে এক একজন দেবতার ছবিতে ও এক একটি পশু পাখির ছবিতে চাপ দিতে থাকল। এইভাবে 10 জোড়া খোদাই করা চিত্রণে পর পর চাপ দিলেন তিনি। কিছু একটা ঘটতে চলেছে এই বিষয়টা অনুভবরা বেশ বুঝতে পারে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, কিন্তু কোথায় কি? প্রফেসরকেও চিন্তিত দেখায়। তবে কি হিসেবে গোলমাল হলো কিছু? কিন্তু না, আকস্মিক একটা বিকট শব্দের সাথে দেওয়ালটার বহির্ভাগের রক্ষক আবরণীরা মাঝখান থেকে দুই দিকে সরে গেল। ভিতর থেকে উঁকি দিচ্ছে একটা বিপুল আয়তন পুঁথি।
এমন নাটকীয় ঘটনায় দুই ভাইয়ের বিস্ময়ের সীমা নেই। প্রফেসর নিজেও অভিভূত। প্রাথমিক সাফল্যের একটা স্মিত হাসি অজান্তেই তার মুখে ফুটে উঠেছিল। তিনি স্বগতোক্তির মতো বলে ওঠেন, আরে, সেই সুপ্রাচীন পাল যুগে এমন বিস্ময়কর প্রযুক্তি সত্যি অভাবনীয় বিষয়। সেই আগের খোদাই করা লেখাটা পড়ার পরও আমার মন দোলাচলে ছিল। তারপরেই দ্রুত নিজের আবেগটাকে সংহত করে বললেন, জানি জানি তোমাদের মনে হাজারটা প্রশ্ন ভিড় করে আসছে। সব বলবো তোমাদের, কিন্তু এখন একদম সময় নেই। আমি যেমনটা অনুমান করছি তেমনটা হলে অনেকগুলো কাজ করতে হবে আমাদের। দেওয়ালে প্রথিত গুপ্তস্থানটি থেকে পুঁথিটা ছাড়াও একটা দেবী মূর্তি পাওয়া গেল। ওরা উপরে উঠে আসে তারপর, কিন্তু পুঁথিটার কতগুলো বিশেষ পাতা ছেঁড়া, অর্থাৎ এর আগেও কারো হাত পড়েছে সেখানে। পুঁথিতে ছেঁড়া পাতাগুলোর অগ্রপশ্চাৎ পর্যবেক্ষণ করে প্রথমে গভীর চিন্তার অভিব্যক্তি ও তারপরেই কিছু একটা দেখে মৃদু হাসির অভিব্যক্তি ফুটে উঠল প্রফেসর সোমের মুখে। বুঝলে, পুঁথির কয়েকটা বিশেষ পাতা ছেঁড়া থাকায় সাপে বড় হয়েছে। আমার এই সামগ্রিক কাজের ভার কিছুটা হলেও লাঘব হয়েছে। আমার অনুমান খুব ভুল না হলে আমি বুঝতে পেরেছি অন্ধকারের কোন অপশক্তি মুক্তি পেয়েছে। তাকে প্রতিরোধের সাধারণ উপায়ও আমার অজানা নয়। তবে অনুভবদের উদ্দেশ্য করে কথাগুলো বললেন ধৈর্যটি সোম। অনুভব প্রশ্ন করে, তবে কি কাকাবাবু? আগের কথার খেই ধরেই প্রফেসর উত্তর দেন, তবে বিশেষ কতগুলো উপাচার ও বীজ মন্ত্রের ব্যাপারে নিশ্চিত হতে গেলে ছেঁড়া পাতাগুলোর সন্ধান পাওয়া প্রয়োজন। শুধু অনুমানের উপর ভিত্তি করে প্রাণঘাতী অপশক্তির প্রতিরোধ পদ্ধতিতে বিপদের সম্ভাবনা থেকেই যায়। অনুভব আর সৌম্য অনেক ভেবেও কিভাবে ছেঁড়া পাতাগুলো পুনরুদ্ধার করা সম্ভব হবে তা বুঝে উঠতে পারল না। প্রফেসর কিন্তু মনে মনে কিছু একটা অঙ্ক বের করেছেন, অবশ্যই অনুমান নির্ভর। তবে ধৈর্যটি সোমের অনুমান অধিকাংশ ক্ষেত্রেই অভ্রান্ত হয়ে থাকে। হঠাৎ তিনি বলে ওঠেন, সৌম, আসার পথে আর্কিওলজি বিভাগের সহকারী যে লোকাল অফিসটা চোখে পড়ল সেখানে একবার যাওয়া প্রয়োজন। মঙ্গলময়ের ইচ্ছায় সেখানেই হয়তো আমাদের সমস্যার অনেকখানি সমাধান হয়ে যাবে। সৌম্য প্রত্যুত্তরে জানায়, অফিসটার দায়িত্বে থাকা লোকটির ব্যবহার নাকি মোটেও ভালো নয়। শুনে প্রফেসর অর্থপূর্ণ হাসি হাসেন। পুরাতত্ত্বের স্থানীয় সহকারী শাখাটির দায়িত্বপ্রাপ্ত লোকটার নাম বিনয় সামন্ত। প্রফেসর নিজের আইডি কার্ড দেখিয়ে খনন কাজ কেন হঠাৎ বন্ধ হয়ে গেল ইত্যাদি কিছু ব্যাপারে জানতে চাইছিলেন। লোকটি কিন্তু প্রথম থেকেই অত্যন্ত অভদ্র ব্যবহার করছিল। প্রফেসর বুঝলেন ভালো কথায় কাজ হবে না। এদিকে হাতে বেশি সময়ও নেই। কাজের সূত্রে আলাপ হওয়া আর্কিওলজি বিভাগের কিছু উচ্চপদস্থ আধিকারিকদের সাথে প্রফেসর সোমের বেশ ভালোই হৃদ্যতা আছে। সে বিষয়ে আভাস দিতে ওষুধের মতো কাজ হলো। জানা গেল খনন কাজ চলাকালীন পরপর একাধিক কর্মী অস্বাভাবিক কিছু একটা হিংস্র প্রাণীকে দেখতে পেয়েছিল, আর তারপরেই একজন কর্মীর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুও হয়। তারপর থেকে কেউই এই সাইটে কাজ করতে চায়নি। কাজ বন্ধ হয়ে যায়। ঘটনাটাও পাঁচকান হয়নি। এত কথা জানালেও বিনয় সামন্ত একবারও প্রফেসরের চোখে চোখ রেখে কথা বলতে পারেনি। প্রফেসর এবারে সকলকে চমকে দিয়ে বিনয়বাবুর কাঁধ দুটোয় মৃদু চাপ দিয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করলেন, বিনয়বাবু, পুঁথির ছেঁড়া পাতাগুলো কোথায় রেখেছেন? বিনয় সামন্ত সামান্য কেঁপে ওঠে যেন। প্রফেসর বলে চলেন, অন্ধকারের যে অপশক্তি জেগে উঠেছে তার পৈশাচিক আক্রোশে কিন্তু কোনো বাজ বিচার নেই। আপনারও তো সন্তান রয়েছে। চুপ করে থাকবেন না বিনয়বাবু, বলুন। এইবারে বিনয় সামন্ত একেবারে ভেঙে পড়ে। কাঁদতে কাঁদতে হাত জোর করে বলতে থাকে, প্রফেসর, বিশ্বাস করুন, সত্যি বলছি, এই কাজ আমি করতে চাইনি, কিন্তু আমার সন্তানের প্রাণের হুমকি ছিল।
একই কারণে তার নামটা আমি নিতে পারবো না, কিন্তু বাকি সব সব বলবো আপনাকে, সব। সে খুবই দ্রুত আর নির্দয়ের সাথে শক্তিশালী মরণ মন্ত্রতন্ত্র জানে। সেই আমাকে বাধ্য করেছে ওই পৃষ্ঠাগুলো তার হাতে তুলে দিতে। আর আর কি আর কি তাড়াতাড়ি বলুন, সময় বড় কম। সেই পাপী লোকটির নাম জেনে আমার কোনো লাভ নেই, আমি জানতেও চাই না। ওর পাপের সাজা ও নিজেই পাবে, কিন্তু কিন্তু পৃষ্ঠাগুলো যে বড় দরকার সেই অপশক্তিকে আটকানোর জন্য। আর 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 তার হাতে তুলে দিয়েছিলাম একটা ভয়ঙ্কর দর্শন দেবী মূর্তি। তবে তবে আসল পৃষ্ঠাগুলো নেই ঠিকই, কিন্তু কি মনে হতে আমি রেপ্লিকা করে রেখেছিলাম। মূর্তিটার একটা ছবিও তোলা আছে আমার কাছে, দাঁড়ান আপনাকে দিচ্ছি। বলে ওঠে বিনয় সামন্ত। বিনয় সামন্তর কথা মতো রেপ্লিকার ছবিটা প্রফেসরকে দেয়, আর বারবার কাতর অনুরোধে জানায় বড় কর্তাদের বিষয়টা না জানাতে এবং অপশক্তিটাকে নির্মূল করতে। প্রফেসর ধৈর্যটি সোম এইবারে সম্পূর্ণ নিশ্চিত পদক্ষেপে এগোতে পারছেন, আর অনুমানের উপর নির্ভর করতে হচ্ছে না তাকে। রেপ্লিকার পুঁথিটা মিলিয়ে খানিকটা স্টাডি করে নিলেন তিনি, সাথে আনা আরো কিছু রেফারেন্স মিলিয়ে কিসব হিসেব করলেন যেন। প্রয়োজনীয় কিছু উপাচারের উপকরণ সংগ্রহ করেছিলেন, কিছু উপকরণ তার সংগ্রহে আগে থেকেই ছিল। সব আয়োজন মিটতে মিটতে সন্ধে হয়ে এলো। মন্ত্রশক্তি ও দ্রব্যগুণকে সম্মিলিতভাবে প্রয়োগ করে পৈশাচিক সেই অপশক্তির জন্য একটি ফাঁদ পাতলেন ধৈর্যটি সোম। তার নির্দেশ মতো সোমও তার বন্ধুদের ফোন আর হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবধান করে দেয় এবং প্রতিবেশীদেরকে জানিয়ে দিতেও বলে যে কেউ যেন কোনো পরিস্থিতিতেই আজ বাইরে না বের হয়, কোনো মায়ের আমন্ত্রণেই যেন সাড়া না দেয় কেউ। মন্ত্রশক্তির অভেদ্য বন্ধনীতে সকলকে সুরক্ষিত করে প্রফেসর সোম এক মহাযজ্ঞের আয়োজন করলেন সৌমদের বাড়ির সামনে। রক্তবস্ত্র পরিহিত অবস্থায় এমন সাজে এমন রূপে তার কাকাবাবুকে অনুভব আগে কখনো দেখেনি। পরিস্থিতির গাম্ভীর্যে প্রথমে এমন নৈশব্দের রচনা হলো যে পাতা পড়লেও তার শব্দ শোনা যাবে। তারপরে জ্বলে ওঠা হোমাগ্নির লেলিহান শিখার সাথে সাথেই প্রফেসরের গম্ভীর কণ্ঠে ধ্বনিত হতে লাগল সুপ্রাচীন কিছু মন্ত্র। নির্নিমেষ অন্ধকারের গহ্বর থেকে যে অপশক্তিকে এই জগতে আহ্বান করা হয়েছে তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আসতে তাকে হবেই, আর সামান্য কিছু সময়ের অপেক্ষা। এক রাশ জিঘাংসা আর সীমাহীন ক্ষুধা নিয়ে সে আসছে। মন্ত্রোচ্চারণের সাথে নানা উপাচার চলতে চলতে হঠাৎই শোঁ শব্দে প্রলয়ঙ্কারী এক ঝড় এসে আছড়ে পড়ল। আশেপাশের সমস্ত গাছপালা ঝড়ে ভয়ঙ্কর ভাবে দুলতে লাগলো। আকাশের বুক চিরে ঘন ঘন বিদ্যুৎ চমকাতে লাগলো, কিন্তু অদৃশ্য একটা প্রতিরোধের দেওয়াল সমস্ত প্রভাব থেকে মুক্ত রাখছিল যজ্ঞ সংলগ্ন স্থানটিকে। সেই বিধ্বংসী বায়বীয় শক্তি ধীরে ধীরে ঘনীভূত হতে থাকে, আর তারপরই এক অতিকায় মানবাকৃতির রোমশ অপজীবের রূপ ধারণ করে। সেই বিকৃত মুখ আর মনেহীন চোখের নৃশংসতা অতি বড় সাহসীর হৃদকম্পনের কারণ হওয়ার জন্য যথেষ্ট। সৌমদের সকলে আতঙ্কে ঠকঠক করে কাঁপতে থাকে। সামনে সৌম অনুভবদের মতো লোভনীয় শিকার। সেই অন্ধকার রাজ্যের অপজীবটার পৈশাচিক রসনা থেকে বিষাক্ত লালা ঝরে পড়তে থাকে। ধারালো নখরযুক্ত রোমশ থাবা বাড়িয়ে ঝাঁপিয়ে পড়তে চায় সেই পিশাচ, কিন্তু অদৃশ্য প্রতিবন্ধকে শুধু যে বাধা পায় তাই নয়, আহত হয় সে। রক্ত জল করা একটা জান্তব আর্তনাদ বের হয়ে আসে সেই পিশাচের মুখ থেকে। নিদারুণ জিঘাংসা এবং নিষ্ফল রাগে বারবার আক্রমণ করতে উদ্যত হয় সে, কিন্তু বৃথা চেষ্টা। এত কিছুর মধ্যে একটিবারের জন্য প্রফেসরের মন্ত্রোচ্চারণ বিঘ্নিত হয়নি। যজ্ঞাগ্নিতে আহুতি দিয়ে
এতক্ষণ কালো কাপড়ে ঢেকে রাখা দেবী মূর্তিটিকে দুর্যোটি সোম তুলে ধরলেন পিশাচটির দিকে। কল্যাণময়ী দেবী মূর্তিটি সন্তানদের সুরক্ষা সূচকের অনুরূপ। এ সময় নাটকীয় একটা পরিবর্তন চোখে পড়ল। সমস্ত পৈশাচিক উদ্দীপনা যেন নিমেষে হারিয়ে গেল অন্ধকার জীবটার থেকে। সে নতজানু হয়ে বসে পড়ল মাটিতে। এমতাবস্থায় প্রফেসর নতুন কিছু মন্ত্রোচ্চারণ আরম্ভ করলেন। মূর্তিটা একইভাবে ধরা রয়েছে প্রফেসরের হাতে। ধীরে ধীরে সেই মহাপিশাচ উঠে দাঁড়ায়। তারপরে আবার একটা বিধ্বংসী ঝড়ের রূপ পরিগ্রহ করে। সেই অন্ধকারের শক্তি কিছু সময়ের মধ্যে সেই স্থান পরিত্যাগ করে। ঝড় থেমে যায়। চারপাশের পরিবেশ শান্ত হয়ে আসে। প্রফেসরের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, কিন্তু মুখে তার যুদ্ধ জয়ের পরিতৃপ্তি। তিনি বলে ওঠেন, মঙ্গলময়ী মা, মাহারিতির কৃপায় এই যাত্রায় বিপদ কেটে গেছে, আর কোনো ভয় নেই। তার কথা শেষ হতে না দিয়েই দূর থেকে ভেসে এলো একটা মর্মান্তিক আর্তনাদ। মনুষ্য কণ্ঠের মর্মান্তিক আর্তনাদ। আতঙ্কের আবহ দূর হতে সেই রাতে সকলে শান্তির ঘুম ঘুমোতে পারল। পরদিন কথা মতো প্রফেসর জ্যোতিসহ সৌম্যর বন্ধুদের নিয়ে বসলেন। অনুভব আর সৌম্য সেই খনন কার্যের স্থানটির অভিযানে সাথে থাকলেও অনেক সংশয়ের ধোঁয়াশা রয়ে গেছে তাদের মনের মধ্যেও। প্রফেসর ঘটনাক্রম গুছিয়ে নিয়ে বলতে লাগলেন। ফোনে সৌম্য অনুভবকে সবটা জানানোর পর অনুভব যখন প্রফেসরকে জানায় মারাত্মক বিপদের কথাটা, তখন প্রফেসর অনেকটাই সংশয়ে ছিলেন। পুরোটাই অনুমান নির্ভর হয়ে তাকে এগোতে হচ্ছিল। যদিও বিভিন্ন সময়ে হিন্দু ও বৌদ্ধ মতের তন্ত্র সম্পর্কে অনেক পড়াশোনা করতে হয়েছিল তাকে। কয়েকটি ক্ষেত্রে প্রকৃত প্রজ্ঞাবান সাধকের সংস্পর্শে আসার সৌভাগ্য হয়েছিল তার। কিন্তু সাধারণ কিছু প্রতিরোধের উপায় জানা থাকলেও বিশেষভাবে লক্ষ্য নির্ধারণ করার মতো রসদ তার কাছে ছিল না। তবে মঙ্গলময়ের ইচ্ছায় এবারেও তার অনুমান অভ্রান্ত হয়েছিল। তিনি বিলক্ষণ অনুমান করেছিলেন, যেখান থেকে অস্বাভাবিক ঘটনার সূচনা সেখানেই হয়তো মিলবে তার সূত্র। আর হলো তাই। বলতে থাকলেন প্রফেসর, জায়গাটায় পৌঁছে সূত্র খোঁজার চেষ্টা করতে করতে হঠাৎই আমার চোখে পড়ে যায় মাগধী অপভ্রাংশে খোদাই করা একটা লেখা। লেখাটা পড়ে, অর্থাৎ লেখাটির গঠনগত বৈশিষ্ট্য দেখে বেশ বুঝতে পারছি খুব সম্ভবত এটি পাল যুগের সময়কার। তবে এমন একটি গোপন নির্দেশ এতটা প্রকাশ্যে পড়ে আছে দেখে প্রথম খটকাটা লাগে আমার। মনে হয় যেন আগেও কারো নজরে পড়েছিল এটি, তারপর আর সময় অভাবে ঠিকমতো লুকিয়ে রাখতে পারেনি সে। যাই হোক, নির্দেশ মতো গুপ্ত কক্ষে পৌঁছাতে বিশেষ বেগ পেতে হয়নি আমাদের। তারপর সেই কক্ষের দেওয়ালে খোদিত কিছু বৌদ্ধ তন্ত্র মতের দেবদেবী ও তাদের সাথে সম্বন্ধীয় কিছু প্রাণীর ছবি মিলিয়ে মিলিয়ে অনেকটা বর্তমান সময়ের প্যাটার্ন লকের কায়দায় উন্মোচিত হয় একটি গুপ্ত স্থান। সুপ্রাচীন পাল যুগের সময়কার এমন কারিগরি দক্ষতা সত্যি অভাবনীয় বিষয়। যাই হোক, সেখান থেকে আমরা পেলাম গোপন বৌদ্ধতন্ত্রের উপর রচিত একটি মহামূল্যবান পুঁথি আর দেবী হারিতির কল্যাণময়ী মূর্তি। পুঁথির কিছু পাতা ছেঁড়া দেখে আমার অনুমানের অভ্রান্ততার প্রমাণ পেলাম। একটানা অনেকটা বলে প্রফেসর একটু থামলেন। সকলেই সপ্রশ্ন দৃষ্টিতে তাঁর দিকেই তাকিয়ে রয়েছে। তার পছন্দের ব্ল্যাক কফিতে শেষ চুমুকটা দিয়ে জানতে চাইলেন, তোমরা বোধহয় দেবী হারিতির কথা জানো না। সকলে ঘাড় নেড়ে এ বিষয়ে তাদের অজ্ঞতার কথা জানালে প্রফেসর ধৈর্যটি সোম তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় আবারও বলতে লাগলেন। প্রাচীন বঙ্গদেশে বৌদ্ধ ধর্মের প্রভাব প্রতিপত্তি বাড়তে শুরু করে খ্রিস্টীয় অষ্টম নবম শতাব্দীর সময়কাল থেকে, আর তা পরিণতি পায় মূলত পাল রাজাদের আমলে। সামন্ত যুগ ধর্মের অনুসারী হয়ে শাসকদের ধর্মই যুগে যুগে সমাজের লোকধর্মের রূপ পেয়েছে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না।
পাল রাজাদের প্রতাপে সমগ্র পূর্ব ভারতে হিন্দু ধর্ম বিলুপ্ত না হলেও প্রচ্ছন্ন হয়ে এলো। ধর্ম পাল্টালে কি হবে? সমাজ সংস্কৃতির মজ্জায় মজ্জায় ততদিন মূর্তি পূজায় স্থান করে নিয়েছে। তাই বৌদ্ধ ধর্মেও দেখা দিল মূর্তি পূজার চল। বৌদ্ধ মতেও লৌকিক ও তান্ত্রিক দেবদেবীর উদ্ভব হতে লাগলো। তাদের পুজো অর্চনার জন্য সৃষ্টি হলো বিভিন্ন বীজ মন্ত্র। বৌদ্ধতন্ত্রের গ্রন্থগুলিতে এই মন্ত্রগুলিকেই ধারিণী নামে অভিহিত করা হয়, কারণ মন্ত্রের দ্বারা কল্যাণকর ও অকল্যাণকর শক্তিকে ধারণ করা যায়। ধীরে ধীরে খান্তি পারমিতা, দাম পারমিতা প্রভৃতি তন্ত্রভিত্তিক তত্ত্বের জন্ম হয়। এই তত্ত্বের হাত ধরে আবার জন্ম হয় নতুন কিছু বৌদ্ধ দেবদেবীর। একটু থেমে প্রফেসর আবার বলতে থাকেন, দীনেশচন্দ্র সেন, হরপ্রসাদ শাস্ত্রীর মতো বিশিষ্ট পণ্ডিতদের মতে আজকের লৌকিক দেবী শীতলা নাকি প্রাচীন বৌদ্ধতন্ত্রের দেবী হারিতির রূপান্তর। হারিতি দেবীও শীতলার মতো বসন্ত রোগের অধিষ্ঠাত্রী দেবী। তবে বৌদ্ধ দেবী হারিতির দৈত্য সত্তা রয়েছে। বৌদ্ধতন্ত্রে হারিতি দেবী হলেন যক্ষপতি কুবের মতান্তরে পাঞ্চিকের পত্নী। তাই তিনি ধনরত্ন প্রদায়িনী। তিনি আবার একাধারে সন্তান রক্ষণ ও হরণের দেবী। তার কল্যাণময়ী রূপটি সন্তান পালনের প্রতিমূর্তি। গতকাল তোমরা সকলে দেবীর ওই মূর্তিটিই দেখেছ। প্রসন্ন বদনা, শিশু পরিবৃতা, সন্তানকে স্তনদানকারী মাতৃমূর্তি, আবার তারই সন্তান বিনষ্টকারী অপশক্তির সত্তাটিও বর্তমান। এই দেখো। এই বলে প্রফেসর বিনয় সামন্তর দেওয়া ভয়ঙ্করী দেবী মূর্তির ছবিটা সকলকে দেখালেন। দেবীর সেই রূপে পৈশাচিক নিষ্ঠুরতা ঠিকরে বের হচ্ছে। একভাবে বেশিক্ষণ তাকানো যায় না সেই মূর্তির দিকে। ছবিটুকু দেখতেই রীতিমতো ভয় কেঁপে উঠতে হয়। এই দুই সত্তাকে মেলানো খুব কষ্টকর। প্রফেসর পুরনো কথার রেশ ধরে বলতে লাগলেন, হ্যাঁ, যে কথা বলছিলাম, দেবীর কল্যাণময়ী রূপ ও সাধনা পদ্ধতি বর্ণনার পরবর্তী পৃষ্ঠাগুলি মিসিং দেখে আমার সন্দেহটা দৃঢ়মূল হলো। অসৎ উদ্দেশ্যে ধনসম্পত্তি লাভের লালসায় কোনো এক ক্রূঢ় ব্যক্তি হারিতি দেবীর আশ্রিত এক অন্ধকারের অপশক্তিকে আমন্ত্রণ করেছে। এটা বুঝতে আর বাকি রইল না, কিন্তু তার প্রকৃত স্বরূপ ও প্রতিকার জানতে আমার পরবর্তী পৃষ্ঠাগুলি খুব প্রয়োজন ছিল। আরও একটি অনুমানের উপর ভিত্তি করে আমরা পৌঁছাই আর্কিওলজির লোকাল অফিসটিতে। সৌভাগ্যক্রমে এবারও অনুমানটা সত্যি হলো। দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বিনয় সামন্তর থেকে ছেঁড়া পৃষ্ঠাগুলির রেপ্লিকাটা পাওয়ায় আমার কাজটা অনেক সহজ হলো। সকলের কৌতূহলী মুখগুলো নিরীক্ষণ করে নিয়েই প্রফেসর বললেন, যে অন্ধকারের শক্তি মুক্ত হয়েছিল তার নাম রত্নপিশাচ। তান্ত্রিক মতের হারিতি দেবী যে সেই মহাপিশাচেরও পরম আরাধ্যা, তাই নির্দিষ্ট মন্ত্রোচ্চারণের গুণে দেবীর কল্যাণকর মূর্তিটি সেই পিশাচের দৃষ্টান্তে তার আরাধ্যার অনুরূপ হিসেবে প্রতীয়মান হয়ে ওঠে। দেবীর আদেশে পৈশাচিক অস্ফালন ভুলে সে নতজানু হয়ে বশ্যতা স্বীকার করে নেয়। তারপর সে প্রতিশোধ নিতে ফিরে যায় সেই ক্রূঢ় ব্যক্তিটির নিধনের উদ্দেশ্যে, যে তাকে মন্ত্র শক্তিতে আবদ্ধ করে এতদিন নিজের জন্য কাজ করাচ্ছিল। তৃতীয় রিপুর বশবর্তী সেই ভণ্ড তান্ত্রিকটির মরণ আর্তনাদ কাল আমরা সবাই শুনতে পেয়েছি। সৌভাগ্যবশত সেই পৈশাচিক প্রতিশোধের দৃশ্য আমাদের প্রত্যক্ষ করতে হয়নি। বড়ই নৃশংস মৃত্যু অপেক্ষা করছিল তার জন্য। এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো সবাই শুনছিল, কেউ কথা বলার অবস্থায় নেই। প্রফেসর ধৈর্যটি সোম বললেন, সেই প্রতিশোধের পর অন্ধকারের শক্তি মুক্তি পেয়ে গেছে। অন্ধকারের যে জগৎ থেকে সে এসেছিল ফিরে গেছে সেখানেই, হারিতি দেবীর আশ্রয়ে। অসতো মা সৎগমায়া তমসো মা জ্যোতির্গমায়া।
মৃত্যুমা অমৃতঙ্গমায়া। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। গভীর রাতে অস্বস্তিকর একটা শব্দ শুনে ঘুম ভাঙে শর্মিলীর মা চন্দনা দেবীর। কেউ যেন বুকে হেঁটে ঘষতে ঘষতে সারা ঘরের মেঝে ঘুরে বেড়াচ্ছে। তিনি নিজেও জানেন না শব্দটা শুনেই তার এইরকম অদ্ভুত কথাই কেন মাথায় এলো, কিন্তু ভোঁতা শব্দটা যে একেবারেই সেরকম। মেঝের দিকে হঠাৎ চোখ যেতেই অজানা আতঙ্কে হাড় হিম হয়ে গেল তাঁর। নাইট ল্যাম্পের হালকা আলোয় যে আলো আঁধারির কাটাকুটি তৈরি হয়েছে তাতেই দেখতে পাওয়া গেল মেঝেতে সত্যি একটা মনুষ্যাকৃতি হেঁটে ঘুরে বেড়াচ্ছে। তার হাত দুটো নেই, আর কোমরের পর থেকেও না। ছেঁচড়ে ছেঁচড়ে সরীসৃপের ভঙ্গিমায় সারা ঘরে রক্তের অশুভ আলপনা এঁকে চলেছে সে। চন্দনা দেবীর বুক কেঁপে ওঠে। মনুষ্যাকৃতিটা বড্ড চেনা লাগছে না? হ্যাঁ, কোনো ভুল নেই। সেই মূর্তিমান আতঙ্ক তার বিভৎস মুখটা উপরের দিকে তুলতেই চিনে নিতে অসুবিধা হয় না তার। বিকৃত হলেও এ যে তাঁরই সন্তানের মুখ, কিন্তু এ কি? বিকৃত সেই মুখটা থেকে রক্তমাখা লোলুপ রসনা সাপের জিভের মতো বারবার বের হয়ে আসছে। এক অব্যক্ত অনুভূতি নিয়ে চিৎকার করতে যেতেই একজোড়া কালচে নীল রঙের পা সাঁড়াশির মতো গলাটা চেপে ধরে তাঁর। ছটফট করতে করতে অচিরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তবে নির্নিমেষ অন্ধকারে তলিয়ে যাওয়ার আগেই দেখতে পেয়েছিলেন খাটের তলা থেকে খাটের প্রান্ত বেয়ে তাঁর ঘুমন্ত স্বামী সৌমেনবাবুর গলার কাছে উঠে আসছে একজোড়া দানবীয় হাত। কি হলো তারপর জানতে হলে এবং এইরকম সব ভয়ের গল্প পড়তে হলে অবশ্যই সংগ্রহ করতে হবে উৎস ভট্টাচার্য বিরচিত মাথা মোটা দপ্তর নিবেদিত আতঙ্কের উৎস কথা। এই বইগুলি আপনি পাবেন কলেজ স্ট্রিটের বই থেকে। ঠিকানা সূর্য সেন স্ট্রিট, ব্লক 2, স্টল নম্বর 8, কলকাতা 12, কলেজ স্কোয়ার, পুটিরামের বিপরীতে ও রিড বেঙ্গলি বুক স্টোরে। ঠিকানা 42A সর্দার শঙ্কর রোড, লেক মার্কেট, চারুচন্দ্র কলেজের পিছনে, কলকাতা 7,29,000। ফোন 8100905566। বাস স্টপ দেশপ্রিয় পার্ক, লেক মার্কেট। মেট্রো কালীঘাট স্টেশন, লেক গার্ডেন্স। অনলাইনে বইটি পেয়ে যাবেন মাথা মোটা দপ্তর ওয়েবসাইটে। মূল্য 275 টাকা, 20% ছাড়ে উপলব্ধ।